আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছে যিনি কিনা হাস্যোজ্জ্বল মেধাবী একজনই, যার ভিডিও কিনা মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হয়, যার 3 দিনেই মাত্র তার বই 30,000 বিক্রি হয়ে গিয়েছে, যিনি কিনা আইএলটিএস 8.5 মার্কস পেয়েছে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় মুজারিন শাহিদ আপু। ওরে বাবা, যে ইন্ট্রোডাকশন দেওয়া হলো এখন তো আমি আসসালামু প্যারাডাই আলাইকুম, খেয়ে গেলাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি খবর সবার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোদের লাইভে এসে অনেক আচ্ছা ভালো আচ্ছা লাগছে। আচ্ছা, লাইভ যারা শুরু করতেছেন, আপুর বইয়ের লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা ঘরে বসে স্পোকেন বইটি কিনতে চাচ্ছেন তাদের জন্য দেখে নিতে পারেন। এই বইটি নিয়ে আমরা আবার পরে আলোচনা আসতেছি। প্রিমা, একটু শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে আপু, আপনার 10 মিনিট স্কুলের সাথে যাত্রা কিভাবে শুরু হলো? 10 মিনিট স্কুলের সাথে আমার যাত্রা শুরু অনেক আগে। আমি মাত্র তখন আই থিঙ্ক ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিলাম। দিস ওয়াজ কবে, 2015-র শেষের থেকে 2016 শুরুর মতো। সো তখন দেখা যেত যে আমি কয়েকটা ব্লগ লিখতাম আর কি, যে কিভাবে অনেক প্রেশারের মধ্যেও অনেক অপটিমিস্টিক থাকা যায়, অনেক হ্যাপি থাকা যায়। সো এই ধরনের কিছু ব্লগ লিখতাম। এন্ড এরপরে তখন আমাকে 10 মিনিট স্কুল ব্লগ জয়েন করার জন্য আমন্ত্রণ দেওয়া হলো যে তুমি এডুকেশনাল ব্লগ লিখতে পারো, আমরা এখানে অনেক এডুকেশনাল একাডেমিক ব্লগ রাখি। সো সেই ধরনের ব্লগ লিখে লিখে আমার যাত্রা শুরু। এরপরে 10 মিনিট স্কুলের ডিজিটাল মার্কেটিং টিম, তখন ডিজিটাল মার্কেটিং টিমের নাম ছিল কমিউনিটি ম্যানেজমেন্ট টিম। সো তখন ওই টিমটাতেও কাজ করেছি, কুইজ টিমেও কাজ করেছি, এবং অবশেষে ঘুরে ফিরে এইচআর টিমটাতে আসলাম। এখন এইচআর টিমে কাজ করছি। বাহ। আচ্ছা আপু, পিডিএফ বই পাওয়ার পর অনেকেরই একটা প্রশ্ন যে বইয়ের হার্ড কপি কবে পাবো আমরা। তো এই হার্ড কপি কবে কিভাবে পাওয়া যাবে এই সম্পর্কে একটু বলতেন যদি। আসলে আমাদের বর্তমান যে সিচুয়েশন দেশের, আর করোনা ভাইরাসের কারণে আমরা অনেকজনই অনেক দিন ধরে বাসায় স্টাক। সো হার্ড কপিটা ঠিক কখন বের করতে পারবো এটা বলাটা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট। ইনফ্যাক্ট হার্ড কপি কখন বের করতে পারবো এটা ঠিক মতো আমরা শিওর ছিলাম না বলেই আমরা অনলাইন দিয়েই শুরু করেছি। ইনশাল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আমরা চেষ্টা করবো হার্ড কপি বের করার। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে অনলাইন কপি তো আছেই। আর অনলাইনে বইটা কিন্তু অনেক কালারফুল, অনেক ভালো লাগছে আমার বানায়। সো আই থিঙ্ক সবার অনলাইন কপিটা থেকে সবাই অনেক বেনিফিটেড হবে, আই এম শিওর। আপু, আপনার এই বই লেখার আইডিয়াটা মাথায় আসলো কিভাবে বা অনুপ্রেরণা দিয়েছে কে? এইটা এই আমাদের এই বইটার পিছনে অনেকজন দিনরাত এত কষ্ট করেছে, সবার আইডিয়া এখানে ইউজ করা হয়েছে ইনফ্যাক্ট। সো আই থিঙ্ক অনুপ্রেরণাটা ওয়াজ এভরিওয়ান এলস, মানে আমার যে ভিডিওগুলো সবাই দেখতো, ভিডিওগুলো দেখে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই বলেছে যে সবার অনেক হেল্প হচ্ছে। সো আই থিঙ্ক যারা ভিউয়ার্স ছিল, যারা স্টুডেন্ট ছিল, যারা আমাদেরকে এত ইন্সপায়ার করেছে, আই থিঙ্ক দে আর দ্য রিয়েল ইন্সপিরেশন। মানে ওনাদেরকে দেখেই আমাদের মনে হলো যে আচ্ছা, কেননা এই জিনিসগুলোর উপর একটা বইও লেখা যায়, বা বই লিখলে তো নিশ্চয়ই সবাই আরো বেনিফিটেড হবে। সো সবাই, মানে ভিউয়ার, স্টুডেন্ট, যারা যারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে, ওনারা সবাই অ্যাকচুয়ালি ইন্সপিরেশন ছিল। আচ্ছা আপু, বইটা তো সবাই অনেক সাদরে নিচ্ছে, মানে খুবই পছন্দ করছে বইটা পাওয়ার পর। তো এরপরে আপনার অনুভূতি কি? এত এত ভালো গুড উইশেস পাচ্ছেন, যে এরপরে কেমন লাগছে? এই ফিলিংটা আসলে মানে বলে বোঝানোর মতো না। এটা একটা মানে ইনক্রেডিবল, মানে খুবই অ্যামেজিং, খুবই ভালো লাগছে টু বি অনেস্ট। এন্ড জাস্ট এটা চিন্তা করে আরো ভালো লাগছে যে এই বইটা পড়ে মানুষজন অ্যাকচুয়ালি মানে মানুষজনের অ্যাকচুয়ালি সাহায্য হচ্ছে। যখন আমাদেরকে সবসময় মানে কেউ বইটা কেনার পর আমাদেরকে নক করছে, বলছে যে আপু আপনার এই চ্যাপ্টারটা পড়ে আমাদের এত হেল্প হয়েছে, আমি প্রেজেন্টেশনের চ্যাপ্টার পড়ে আরো অনেক কিছু জানতে পেরেছি। তো এরকম যখন এক্সাম্পল গুলো দেখি তখন অ্যাকচুয়ালি আরো বেশি ইন্সপিরেশনাল লাগে, তখন আরো অনুপ্রেরণা পাই যে ফিউচারেও এরকম কিছু করলে যাতে সবাইকে আরো হেল্প করতে পারি। সো দ্যাটস হোয়াট মানে মেক্স মি মানে সো হ্যাপি আর কি, যে সবাইকে হেল্প করতে পারছি, সবাই বেনিফিটেড হচ্ছে। হ্যালো প্রিমা, কি নেট চলে গেল? প্রিমা ওকে নেট? প্রিমা শুনতে পাচ্ছ?
আপু অনেকে কমেন্ট করছে আপনি সারা সময় এরকম হাসি খুশি থাকেন কিভাবে, রহস্য কি? এটার পিছনে আসলে তেমন কোনো রহস্য নেই। আমি জাস্ট চেষ্টা করি সবসময় যাতে আমরা নিজেরাও পজিটিভ থাকি, আর আমাদের পজিটিভিটিটা অন্যদের মধ্যেও একটু ছড়িয়ে দিতে পারে, যাতে সবাই পজিটিভ থাকতে পারে। সো আই জাস্ট অলওয়েজ ট্রাই দ্যাট। আই থিঙ্ক ওইটার জন্য একটা খুবই অ্যামেজিং স্টার্টিং প্লেস হলো হাসি। দেখা যায় যে আমরা যখন নিজেরাও খুব হাস্যজল থাকি, হাসতে থাকি, তখন ইমিডিয়েটলি দেখা যায় যে অন্যরাও অনেক পজিটিভিটি পায় সেটা থেকে। সো দ্যাটস দ্য পারপাস আসলে, যে যেভাবে পজিটিভিটি বাড়ানো যায়, অন্যদেরকেও একটু পজিটিভ করে তোলা যায়, সেটার জন্য। আপু অনেকে ইংলিশ বলতে পারে কিন্তু যখন কথা বলতে যায় তখন সংকোচ বোধ করে, এর থেকে বের হওয়ার উপায়টা কি? এর থেকে বের হওয়ার একটা ইজি উপায় হতে পারে হলো যে ফার্স্টেই মানে আমরা যখন ইংলিশ বলা শিখছি, একদম শুরুতেই যাতে আমরা এক্সপেক্ট না করি যে মানে শুরুতেই আমরা একদম সবার সাথে একদম প্রো লেভেলে কথা বলতে পারবো বা একদম এক্সপার্ট লেভেলে কথা বলতে পারবো। সো আই থিঙ্ক স্টেজেসে নেওয়া উচিত। ফার্স্টে আমরা যখন স্পোকেন ইংলিশ শিখছি, ঘরে সবার সাথে, যাদের সাথে আমরা একটু কমফোর্টেবল, যারা আমাদেরকে জাজ করবে না বা ক্রিটিসাইজ করবে না বেশি, আমাদের বন্ধু বান্ধবদের সাথে, মানে এরকম একটা কমফোর্টেবল সিচুয়েশনে আগে আগে প্র্যাকটিস করা শুরু করা দরকার। এরপর আস্তে আস্তে নতুন নতুন সিচুয়েশনে সেটাকে ইমপ্লিমেন্ট করা উচিত। মানে একদম শুরুতেই যদি আমরা এক্সপেক্ট করি যে আমরা একদম এক্সপার্ট হয়ে যাব, তাহলে দেখা যাবে যে ভয়টা কখনো যাবে না। সো আস্তে আস্তে ফ্যামিলিয়ার বা পরিচিত মানুষজনের সঙ্গে কথা বলতে বলতে একটা কমফর্ট জোনে আসা, কমফোর্টেবল হওয়া, তারপরে গিয়ে অন্যদের সাথে কথা বলা, আই থিঙ্ক তাহলে একটু হেল্প হতে পারে। আচ্ছা আপু, আইএলটিএস নিয়ে একটা ডিটেইলস অনেক মানে অনেকের কোশ্চেন যে আইএলটিএস কেমনে কি কিভাবে কি প্রিপারেশন, তো এত একটা লাইভে তো এত সবকিছু বলা সম্ভব না। আপনি শর্টে করে যদি আইএলটিএস এর প্রিপারেশন সম্পর্কে একটু বলে দিতেন, কিভাবে নিবে। আইএলটিএস এর প্রিপারেশন যদি একদম শর্টে বলতে চাই, তাহলে ফার্স্টে আমাদেরকে আসলে নিজেদেরকে যাচাই করতে হবে যে আমাদের ইংলিশে প্রফিসিয়েন্সিটা কেমন, বা আমরা ইংলিশে মানে আমাদের ইংলিশে বর্তমানে এক্সপার্টিসটা কেমন। আমরা কি ইংলিশে অনেক ভালো, নাকি খুব একটা বেশি ভালো না, নাকি মোটামুটি ভালো। সো ওই লেভেলটা জাজ করার পর আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমাদের জন্য কি জার্নিটা বেস্ট হবে। যদি আমরা একদম বেসিকে থাকি, যদি আমাদের ইংলিশ খুব একটা ভালো না হয়, তাহলে নিশ্চয়ই আমাদের প্রিপারেশনের সময়টাও বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে অনেকজন 4-5 মাস ধরেও আইএলটিএস এর জন্য পড়ে, আবার অনেকে 1-2 মাস পরেই হয়তো বা খুবই ভালো রেজাল্ট করে ফেলে। সো নিজের লেভেলটা যাচাই করা, মিনিমাম 2 থেকে 3 মাস হাতে সময় রাখা। যদি কোচিং এ যেতে হয় তাহলে সেটার জন্য আলাদা সময় রাখা অবশ্যই, বাট যদি নিজে নিজে পড়া হয় তাহলে 2 থেকে 3 মাসের একটা প্রিপারেশন টাইম রাখা। প্রচুর বই পাওয়া যায়, নীলক্ষেতে অনেক বই পাওয়া যায়, ইন্টারনেটে অনেক রিসোর্স পাওয়া যায়। তো সেই রিসোর্স গুলো থেকে প্র্যাকটিস করা শুরু করা এবং আইডেন্টিফাই করা যে কোন এরিয়াগুলোতে আপনি দুর্বল বা কোন এরিয়াগুলোতে আপনার আরেকটু কাজ করতে হবে, সেই জিনিসগুলো দেখে ওইগুলা দেখে আরো প্র্যাকটিস করা আর কি। রিসোর্সের সাথে রিসোর্স ইউজ করে ইন্টারনেটে যা আছে নিজেকে গ্রেড করা। যদি নিজে নিজে প্রিপারেশন নেয় তাহলে তো অবভিয়াসলি আমরা মার্কিংও নিজেরাই করবো। সো সেগুলোর সাথে একটু মানে সিরিয়াস থাকা আর কি শুরু থেকে। আপনি কি নিজে নিজে প্রিপারেশন নিয়েছিলেন? আমি নিজে নিজে প্রিপারেশন নিয়েছিলাম, ইয়েস। পুরা আল্লাহ, তারপরে আমি যদি আইএলটিএস এ ভালো না করতাম তাহলে মানে চিন্তা কর কত প্যারা হইতো। আমি স্কুলে ইংলিশ পড়ছি, আমি ইউনিভার্সিটিতে উঠেও ইংলিশ পড়ছি। সো আই থিঙ্ক এটাতে অ্যাডভান্টেজ, মানে যারা ইংলিশের সাথে চর্চায় থাকে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তারা ডেফিনেটলি আইএলটিএস পরীক্ষাটা দিতে ওদের জন্য আরেকটু কমফোর্টেবল হবে। ইনফ্যাক্ট যারা ধর মানে লেখালেখির মধ্যে থাকে না বা একাডেমিক ইংলিশের সাথে পরিচিত না খুব একটা, তাদের জন্য খুব স্ট্রাগল হয় আর কি। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি একটু ব্লেসড ছিলাম, আমার একটু অ্যাডভান্টেজ ছিল, কারণ আমি স্কুলে থাকতেও ইংলিশের চর্চায় ছিলাম, ইউনিভার্সিটিতেও নিয়মিত ইংলিশের চর্চায় ছিলাম। তো ওই ক্ষেত্রে আমার জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। বা যারা এরকম নিয়মিত চর্চায় থাকে না, তাদের হয়তো বা একটু এক্সট্রা হেল্প প্রয়োজন হতেই পারে। ইনফ্যাক্ট মানে যার জন্য যেটা সুটেবল আর কি, আমাদের ওটাই বেছে নিতে হবে। আপু কয় মাস সময় লেগেছিল তোমার প্রিপারেশন নিতে? আমি আইএলটিএস এর জন্য যদি পুরো প্রিপারেশনের টাইমটা বলি তাহলে আমার মনে প্রায় 2-2.5 মাসের মতো সময় লেগেছিল। আপু অনেকে বলছে যে ইংরেজি পড়ার সময় আগ্রহ হারিয়ে ফেলে, খুব আগ্রহ নিয়ে প্রথমে পড়া শুরু করেন, পরে আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলে, এটার জন্য কি করতে পারে? আসলে এটা ডিপেন্ড করে মানে কিভাবে আমরা আমাদের সাবজেক্টটা যেটা পড়ছি সেটাকে আমরা কিভাবে ইন্টারেস্টিং রাখতে পারি। যেমন ইংলিশ শেখার জন্য একটা খুবই নাইস ওয়ে জিনিসটাকে ইন্টারেস্টিং রাখার হলো যে গল্পের বইয়ের মাধ্যমে যদি ইংলিশ শেখা যায়। যেমন আমি 4-5 থাকতে গল্পের বই পড়া শুরু করেছিলাম,
অ্যান্ড তখন থেকেই আমার ইংলিশের প্রতি একটা খুব কিউরিওসিটি বা খুব ভালো লাগা কাজ করতো, কারণ আমি যে গল্পগুলো পড়তাম সেগুলোর মধ্যে থেকেই আমি শেখার চেষ্টা করতাম। ওখান থেকে দেখা যেত যে কোনো একটা শব্দ যদি আমি না বুঝি তাহলে আমি ওই শব্দটাকে আলাদা করে লিখে রাখতাম, তারপরে ওই শব্দ দিয়ে সেন্টেন্স করতাম আলাদা করে। সো সেভাবে আর কি, মানে গল্পটাই পড়তে ভালো লাগতো, কিন্তু তার থেকেও যে ইংরেজি শেখা সম্ভব সেটা আমি ওখান থেকে বের করে এনেছি আর কি। সো যার অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা যেখানে, কেউ যদি গল্পের বইয়ের মাধ্যমে পড়ে ইন্টারেস্ট পায় তাহলে সেখান থেকে শেখার চেষ্টা করা, অথবা কেউ যদি ইংলিশ ড্রামা মুভি এসব দেখে ইন্টারেস্ট পায় তাহলে সেখান থেকে ইংরেজি শেখার চেষ্টা করা। সো আই থিঙ্ক ওই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে আর কি, কিভাবে আমি নিজের জন্য আরো ইন্টারেস্টিং করে তুলতে পারি ব্যাপারটাকে। আপু আপনার তো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি ছিল, ইউনিভার্সিটি লাইফ কেমন কাটছে? আর তারা আমাদের ইউনিভার্সিটি ফার্স্ট আমি আর ইয়ারে দিবা আছে, দুইজনই মানে প্রথম বর্ষের, তো প্রথম বর্ষের স্টুডেন্টদের জন্য একটু টিপস দিয়ে দিবেন সাথে। আমার ইউনিভার্সিটি লাইফ অ্যাকচুয়ালি খুবই মিক্সড এক্সপিরিয়েন্স ছিল। যেমন আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে থাকতেই পার্ট টাইম একটা জবে ঢুকে গিয়েছিলাম। সো সেই জবকে ব্যালেন্স করার, ফার্স্ট ইয়ারে থাকতে আমি একদম পড়াশোনা করতাম না। তো দেখাতে এটা আমার সেকেন্ড বা থার্ড ইয়ারে গিয়ে যখন অ্যাকচুয়ালি পড়াশোনা নিয়ে আমি সিরিয়াস হয়ে গিয়েছিলাম, তখন আমি এটা অনেক রিগ্রেট করতাম, অনেক আফসোস কাজ করতে যে আরে কেন ফার্স্ট ইয়ারে থাকতে আমি আরেকটু পড়াশোনা করি নাই, তাইলে মনে হয় আরো হেল্প হতো। সো আই থিঙ্ক ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য আমার যে অ্যাডভাইসটা হবে সেটা হলো শুরু থেকে যদি পড়াশোনা নিয়েও আমরা সবাই সিরিয়াস না থাকি, এটলিস্ট ক্লাসগুলো রেগুলারলি করা। কারণ ইউনিভার্সিটিতে থাকলে না মানে 60 to 70% কাজ জাস্ট অ্যাটেন্ডেন্সের মাধ্যমেই হয়ে যায়। মানে ক্লাসে যদি আমরা থাকি, টিচাররা কি বলছে, টিচারদের কথাগুলো যদি একটু ঠিক মতো শুনি, সেটাতেই কিন্তু অনেক দূর কাজ হয়ে যায় পরীক্ষার। আর এর বাকি বাইরে যা আছে, যদি আপনি অনেক নার্ড হন, যে আপনি অনেক হাই সিজিপিএ চান, অনেক ওইরকম মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকা লাগে, তাহলে অবশ্যই একটু এক্সট্রা খাটনি আছে, একটু এক্সট্রা কষ্ট করতে হবে। বাট ফার্স্ট ইয়ারে থাকতে আই থিঙ্ক ফার্স্ট ইয়ারে যারা যারা আছে সবার জন্য আমার অ্যাডভাইস হবে হলো যে নিজের স্কিল সেটটাকে ডেভেলপ করুন। মানে যেটা যাদের প্যাশন, যেটা কেউ যদি লেখালেখিতে খুব প্যাশনেট হয়, কেউ যদি ডিজাইনিং এ খুব প্যাশনেট হয়, ভিডিও এডিটিং এ প্যাশনেট হয়, তাহলে সেই জিনিসগুলো ফার্স্ট ইয়ার থেকেই প্র্যাকটিস করা শুরু করা। সেগুলোর জন্য পার্ট টাইম যেই চাকরির অপরচুনিটি আছে সেগুলো ইউজ করা, একটু পার্ট টাইম জবে ঢোকা, তাহলে কিন্তু মানে একটা খুবই হোল একটা এক্সপিরিয়েন্স হবে আর কি। মানে পড়াশোনার বাইরেও যে এক্সপিরিয়েন্স গুলো দরকার সেগুলো সব স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার থেকেই গেইন করতে পারবে। ধন্যবাদ। আপু ইউনিভার্সিটি যারা লাস্ট ইয়ারে আছে তাদের তো একদম চাকরি খুঁজতে হবে, এই টেনশনে তারা অস্থির। তাদের কি কি স্কিল কি এই মুহূর্তে কিছু গেইন করা উচিত, নাকি আগে যা ছিল সেটা দিয়ে? না, আই থিঙ্ক মানে স্কিল শেখার জার্নিটা অ্যাকচুয়ালি কখনোই শেষ হয় না। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে থাকতেও আমাদের যেমন স্কিল, মানে অনেক ধরনের স্কিলস রাখা খুবই দরকার, লাস্ট ইয়ারেও অবশ্যই দরকার। বাট যে গ্র্যাজুয়েট করছে, মানে যে এখন হয়তো বা ফাইনাল ইয়ারে আছে, কয়েক মাস পর গ্র্যাজুয়েট করবে, তাদের জন্য নিঃসন্দেহে কিছু জিনিস একটু বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি কেউ প্রেজেন্টেশনে খুব একটা বেশি ভালো নাকি, তাহলে আমাদের কিন্তু এখন সময় আছে, যদি হাতে সময় থেকে থাকে তাহলে প্রেজেন্টেশন স্কিলটাকে আরেকটু ইমপ্রুভ করে তোলা। একটু হালকা লেখালেখি, যেমন অফিসে ঢুকলে বা আমরা যে কোনো চাকরিতে ঢুকলে আমাদের কিন্তু অনেক অফিসিয়াল কমিউনিকেশন ইংলিশে মেনটেন করা লাগে। সো বিজনেস ইংলিশের যেই এরিয়াটা আছে, ইমেইল লেখা, হয়তো বা মিটিং মিনিটস লেখা, এই ধরনের জিনিসগুলো একটু শিখে নেওয়া, প্রেজেন্টেশন দেওয়া শিখে নেওয়া, ভাইভা ইন্টারভিউ বোর্ডে কিভাবে ইংলিশে কথা বলে ইমপ্রেস করা যায় সেই জিনিসগুলো দেখে নেওয়া। আই থিঙ্ক এগুলো লাস্ট ইয়ারে এসেও যতটুকু সম্ভব ইমপ্রুভ করা যায় করা উচিত সবারই। আপু প্রেজেন্টেশন টিপস জানতে চাচ্ছিল একজন। প্রেজেন্টেশনের উপর আমি যদি কিছু টিপ দিতে চাই, তাহলে আমরা যে স্পোকেন ইংলিশের বইটা লিখেছি ওইটার একদম লাস্টের আই থিঙ্ক সেকেন্ড লাস্ট বা থার্ড লাস্ট চ্যাপ্টারটা এই প্রেজেন্টেশনের উপর ছিল। আমি ওখান থেকেই একটু এক্সাম্পল আনতে চাই। আমি যেমন যখন ইংলিশে প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারটা শিখাই, তখন আমি সবসময় অ্যাডভাইস করি যে জিনিসগুলোকে একটু ভাগ ভাগ করে দেখতে। যে যেমন আমি যখন একটা প্রেজেন্টেশন শুরু করব, তখন আমার কি কি বলা দরকার, যে আমার নাম কি, আমার বলা দরকার যে আমি কোন ডিপার্টমেন্ট থেকে আসছি সেটা, আমার বলা দরকার যে আমি কি বিষয়ে প্রেজেন্টেশন দিচ্ছি সেটা। এরকম কয়েকটা কিন্তু সেট সেন্টেন্স রেডি করে ফেলা যায়, তাই না? যে এই হাই আই এম
XYZ from this department, বা hi I'm Munzerine from the marketing department or something. So এরকম কিছু সেট টেমপ্লেট সেন্টেন্সেস আমাদের তৈরি করে রাখা দরকার, যে মানে সেন্টেন্স গুলোকে আমরা জাস্ট আমাদের নাম বসিয়ে ফেলবো, আমাদের ডিপার্টমেন্ট বসিয়ে ফেলবো, বলে বলে সেন্টেন্স গুলোকে চেঞ্জ করতে পারবো। প্রেজেন্টেশনের মাঝামাঝি অংশে হয়তো আমরা আরো ব্রিফ দিব যে আমাদের আজকের প্রেজেন্টেশনটা কি সম্পর্কে, একটা প্রপার কনক্লুশন দেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো সেভাবে ভাগ ভাগ করে জিনিসটাকে যদি আমরা অ্যাপ্রোচ করি আর নিয়মিত সেটা প্র্যাকটিস করি, তাহলে আই থিঙ্ক ওভার টাইম আমাদের ডেফিনেটলি প্রেজেন্টেশন স্কিলস অনেক ইমপ্রুভ করবে। ওকে আপু, এটা তো আপনার প্রকাশিত প্রথম বই, তো আপনার লেখক হিসেবে পরিকল্পনা কি, যে এরপরে আবার কি বই বের করার ইচ্ছা আছে নাকি, বা নেক্সট পরবর্তী? আমার ইচ্ছা আছে হলো যে ইংলিশে যত ধরনের কমন সমস্যা সবাই ফেস করে, যেমন স্পোকেন ইংলিশ একটা খুবই মেজর সমস্যা আমাদের বাংলাদেশে যারা যারা আছি, সে ছাত্র হয়ে থাকুক বা সে জব লেভেলে ঢুকে থাকুক, যে কোনো এইজের লার্নারের জন্য স্পোকেন ইংলিশ অনেক বড় একটা সমস্যা ছিল। সো আমার মেইন উদ্দেশ্য ছিল যে এই বইটার মাধ্যমে যাতে আমরা সবার সমস্যা একটু সমাধান করতে পারি। সো ফিউচারেও আমরা ইংলিশের উপর যা যা বই লিখবো সেগুলো অথবা আমাদের এইচএসসি এসএসসির ইংলিশের উপর, এই যে এরিয়াগুলো সবার দরকার বা সবার সমস্যা হয়ে থাকে, সেই এরিয়াগুলোর উপরেই যাতে আমরা ভবিষ্যতে আরো বই লিখতে পারি, সেটাই অ্যাকচুয়ালি আমাদের পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপু আপনার প্রিয় লেখক কে? আমার প্রিয় লেখক যদি আমি ইংলিশ বইয়ের মধ্যে বলতে চাই তাহলে জেকে রলিং। ওনার বই পড়েই আমি ইনফ্যাক্ট বড় হয়েছি। সো মানে আমি সবাইকেই বলি যে ক্লাস 3-4 থাকতে একটা বাচ্চা যদি ইংলিশ শিখতে পারে তাহলে আমার জন্য সেটা ডেফিনেটলি হ্যারি পটারের কারণে হয়েছে, বিকজ আমি ওই বইটা থেকেই যা ইংলিশ শেখা শুরু, ওটা হ্যারি পটারের বুক থেকেই শুরু হয়েছিল। আচ্ছা আপু, এই টাইমে অনেকেই তো কোয়ারেন্টাইনে অনেকে নতুন কন্টেন্ট বানাচ্ছে, অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে, ইউটিউবার হচ্ছে, তো নিউ যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য আপনার পরামর্শ যদি থাকে কিছু, আর আপনার তো মিলিয়ন ভিউ হয় আপনার কন্টেন্টের। আমার মনে হয় যে যদি একদম নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আমি অ্যাডভাইস দিতে চাই, আমি নিজেও এখনো খুবই নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো আই ডোন্ট নো এটা মানে কাউকে কতটুকু আমি হেল্প করতে পারবো। সো বাট আই থিঙ্ক যে এখানে নিজের প্রতি যে সেলফ ডাউটটা কাজ করে, সেই সেলফ ডাউটটাকে জিতে ওঠা বা কনকার করা খুবই দরকার। কারণ আমি নিজেও যখন নতুন নতুন ক্রিয়েট করেছিলাম তখন মানুষজন কি বলবে বা মানুষজন কিভাবে ক্রিটিসাইজ করবে, বা সবাই যদি ভালো না বলে, কেউ কেউ যদি খারাপ বলে, তো সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করলে আমিও অনেক প্যারা খেতাম, অনেক মানে ভয় পেতাম। সো এই জিনিসগুলো নিয়ে যাতে আমরা বেশি প্যারা না খাই, মানে হ্যাঁ এটা নিয়ে এখনো চিন্তা করলে আমি একটু না একটু প্যারা খাবো, বাট আই থিঙ্ক যে যত অল্প প্যারা খাওয়া যায়, বিকজ আমাদের নিজেদের গ্রোথটা বা আমাদের নিজেদের প্যাশনটা সেটাকেই আমাদের প্রায়োরিটাইজ করতে হবে। সো আমরা যদি কিছু একটা কোনো একটা টাইপের কন্টেন্ট বানানো নিয়ে খুবই প্যাশনেট হই বা আমাদের খুব ইচ্ছা যে এখানে আমরা কন্টেন্ট বানিয়ে দেখবো, তাহলে ওই প্যাশনটাকে প্রায়োরিটাইজ করতে হবে, ওইটাকে সবার উপরে রাখতে হবে। আর মানুষজন কি বলবে বা কেউ যদি খারাপ মন্তব্য করে সেটা শুনে আমরা কি ফিল করব, এগুলোকে আরো নিচে রাখা উচিত। এগুলোকে বেশি প্রায়োরিটাইজ না করে জাস্ট নিজের গ্রোথ, নিজের ডেভেলপমেন্টটাকেই প্রায়োরিটাইজ করা দরকার। আপু কোয়ারেন্টাইন টাইমে কিভাবে কাটাচ্ছেন? কোয়ারেন্টাইন টাইমে শুরুর দিকে টু বি ভেরি অনেস্ট আমি খুবই বোর্ড ছিলাম, জাস্ট লাইক এভরিওয়ান এলস। সবাই কোয়ারেন্টাইন টাইমে আসলে কে কি করবে কিছু বুঝতে পারছিল না, আমিও বুঝতে পারছিলাম না। বাট এখন আলহামদুলিল্লাহ স্পোকেন ইংলিশের বইয়ের জন্য বা আমরা যে ভিডিওগুলো বানাতে পারছি সেই ভিডিওগুলোর জন্য কোয়ারেন্টাইন টাইমটা আরো অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে উঠেছে। এন্ড প্রত্যেকদিন একটা মানে মোটিভেশন কাজ করে যে কালকে উঠে বইটা নিয়ে এরকম কিছু করব, বা কালকে উঠে একটা নতুন ভিডিও বানায় সবাইকে হেল্প করার চেষ্টা করবো। সো এই মোটিভেশনটা কাজ করছে। সো ডেফিনেটলি এখন কোয়ারেন্টাইন টাইমটা বেশ প্রোডাক্টিভ যাচ্ছে আলহামদুলিল্লাহ। বাহ বাহ, আপনার অনেক ওয়েল উইশার মেসেজ দিচ্ছে, হ্যাপি টু সি ইউ अगेन, বিগ ফ্যান। আনসারুল হক সায়েম, সামি আপু দিয়ে দিচ্ছে লিংক। যাই হোক, আচ্ছা আপু, এইচএসসি 2020 ব্যাচের অনেকে মানে আর কি মেসেজ দিছিল আমাদেরকে যে তারা আর কি খুব প্যারা খাচ্ছে, যেহেতু করোনার জন্য তাদের এক্সামও পিছিয়ে গেছে, তো এই টাইমে তারা আর কি কিভাবে প্রিপারেশন দিবে বা তাদের পড়ালেখার গতিটা কিভাবে ধরে রাখবে, ওদের জন্য স্পেশালি এইচএসসি 2020 এর জন্য টিপস। আই থিঙ্ক এইচএসসি 2020 ব্যাচের জন্য যদি কোনো অ্যাডভাইস দিতে হয় তাহলে ফার্স্ট অফ অল একটা অ্যাডভাইস হবে হলো যে এই যে আমরা এখন সময়টা পাচ্ছি, এই সময়টা কিন্তু খুবই ইউনিক। মানে এই টাইমটা আমরা আর ফেরত পাবো না। আমাদের অন্যান্য কমিটমেন্ট খুবই কম, একাডেমিক খুব একটা প্রেশার নাই,
জবের প্রেশারও আমরা সবাই যারা যারা কাজের মধ্যে আছি আমরা বাসা থেকে কাজ করছি। সো এই যে সময়টা আছে এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে আমাদেরকে। সো পড়াশোনার মধ্যেই থাকাটা উইল বি দ্য বেস্ট, বিকজ যখনই হয়তো বা সিচুয়েশন ইমপ্রুভ করবে আমাদের তখন পুরো দমে দেখা যাবে যে সবকিছু আবার শুরু হয়ে যাবে। সো এই যে ফ্রি টাইমটা পাচ্ছি এই ফ্রি টাইমটা যাতে পুরোপুরি একাডেমিক প্রিপারেশন এটার উপর ফোকাস করা, অথবা একাডেমিক প্রিপারেশন যদি বেশি বোরিং হয়ে যায় এক পর্যায়ে গিয়ে তাহলে এর বাইরে যদি কোনো স্কিল ডেভেলপ করা যায় তাহলে সেই স্কিলগুলো ডেভেলপ করারও কিন্তু এখনই সবচেয়ে বেস্ট টাইম, বিকজ আমরা অনেক অফুরন্ত সময় পাচ্ছি কিন্তু হাতে। সো এই টাইমটাকে যদি একাডেমিক জিনিসপত্রের থেকে আমরা বেশি বিরক্ত হয়ে যাই তাহলে স্কিল ডেভেলপমেন্টে ইউজ করা, স্কিল ডেভেলপমেন্ট যদি বেশি বিরক্ত হয়ে যায় তাহলে একাডেমিক জিনিসে ইউজ করা। সো একটু ব্যালেন্স করে চললে আই থিঙ্ক দুই ক্ষেত্রেই আমরা ডেভেলপ করতে পারবো। আচ্ছা আপু, আইএলটিএস নিয়ে এখনো কোশ্চেন আসছে, মানে মেইন কোশ্চেন যেটা যে রিডিংটা কিভাবে করবে আর রাইটিং। স্পোকেনেরটা তো আপনার বই দিলেন, তো রিডিং এর জন্য আবার কিছু আইএলটিএস রিডিং এর জন্য আপনি কি করেন? ফার্স্টে আমি যদি রাইটিং এর কথাটা বলি, আইএলটিএস রাইটিং এ সবাই অনেক স্ট্রাগল করে। আইএলটিএস রাইটিং অ্যাকচুয়ালি খুব একটা ইজি না। আইএলটিএস রাইটিং আমার জন্য ডিফিকাল্ট ছিল। সো রাইটিং এর ক্ষেত্রে আমার জন্য আমি যদি কাউকে অ্যাডভাইস দেই তাহলে সেই অ্যাডভাইসটা হবে হলো যে একাডেমিক রাইটিং বা একাডেমিক ইংলিশ কিভাবে লিখতে হয় সেটা নিয়ে যাতে আমরা এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করে দেই। কারণ আমরা সবাই কিন্তু গল্পের বই পড়তে অভ্যস্ত বা নভেল পড়তে অভ্যস্ত, ওইখানে যে ধরনের একটু লিটারেরি ল্যাঙ্গুয়েজ থাকে সেটার সঙ্গে আমরা সবাই পরিচিত, বাট একাডেমিক ইংলিশ কিন্তু আমাদের নিয়মিত প্র্যাকটিস করা হয় না। সো আইএলটিএস রাইটিং সেকশনে যেমন দুটো টাস্ক থাকে, টাস্ক 1 এবং টাস্ক 2, দুটোই কিন্তু পুরোপুরি একাডেমিক রাইটিং এর উপর। সো কি কি ধরনের টাস্ক আসে সেটা কিন্তু আমরা ইন্টারনেটে গুগল করলেই পাবো। সো ওই টাস্কগুলো দেখা, ওগুলোর উপর প্র্যাকটিস করা বেশি বেশি করে। যদি কোনো ইংলিশ মেন্টর থেকে থাকে বা টিচার থেকে থাকে বা কোনো বন্ধু যে ইংলিশে খুব ভালো তার সঙ্গে তাকে দিয়ে একটু কারেক্ট করানো, যে একটু সেও দিয়ে রেকমেন্ড করে যে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে বেটার হবে, তাকে দিয়ে চেক করানো। আই থিঙ্ক দ্যাটস ওয়ান ওয়ে টু স্টার্ট অফ, মানে রাইটিংটা শুরু করা, রাইটিং প্র্যাকটিসটা শুরু করা এভাবে করা যেতে পারে। আর রিডিং এর ক্ষেত্রে মানে এত রিসোর্সেস আছে ইন্টারনেটে। আইএলটিএস এর যে বইগুলো আছে 13টা বই পাওয়া যায়, কেমব্রিজ আইএলটিএস এর যে 13 বুক সিরিজটা আছে ওই বইটাতে প্রচুর কন্টেন্ট। ওইখান থেকে যদি প্র্যাকটিস করে তাহলে মোর দেন এনাফ। মানে রিডিং হচ্ছে বেসিক্যালি কম্প্রিহেনশন অ্যান্সার করার মতো, যে একটা এসে থাকবে, এসে থেকে আমরা অনেকগুলো প্রশ্ন থাকবে, প্রশ্নগুলোর উত্তর দিব। সো এটা কিন্তু যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত বেশি এটাতে ইমপ্রুভ করা পসিবল। অ্যান্ড আইএলটিএস রিডিং খুবই অবজেক্টিভ একটা সেকশন, যেমন রাইটিং একটু সাবজেক্টিভ, যে এক্সামিনারের পড়ে ভালো লাগলো নাকি সেটা কিছুটা এটাকে এফেক্ট করতে পারে। বাট রিডিং এ কিন্তু জাস্ট ভুল উত্তর অথবা রাইট উত্তর, দের ইজ নো মানে কোনো সাবজেক্টিভিটির কোনো রুম নেই আর কি। সো সেই ক্ষেত্রে যদি যত বেশি প্র্যাকটিস করবো অঙ্কের মতো কিছুটা, সো অঙ্কের মতো যত মানে অঙ্ক যেমন আমরা যত বেশি প্র্যাকটিস করি তত ইমপ্রুভ করা যায়, রিডিং এও কিন্তু যত বেশি প্র্যাকটিস করবো রিসোর্সেস থেকে ইমপ্রুভ করা পসিবল। আই থিঙ্ক যে 3-4 মাস হাতে রেখে একদম ভালোভাবে যদি রিসোর্স গুলো প্র্যাকটিস করা হয় তাহলে ইমপ্রুভমেন্ট ইজ ডেফিনেটলি পসিবল। ওকে 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 আপু, এখন আমি তোমার একজন ফ্যানকে অ্যাড করতে যাচ্ছি, তার সাথে একটু কথা বল। আসসালামু আলাইকুম। হ্যালো আপু, নমস্কার, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আপু ভালো আছি। আপনাকে স্বাগতম আপু আমাদের রাইটার্স ক্লাবে। আমার এসে অনেক ভালো লাগছে। আমি গ্রুপটার কথা অনেকদিন ধরে দেখছি, আমাদের অনেকগুলো অ্যাম্বাসেডর আই থিঙ্ক এই গ্রুপটাতে আছে, তো সবার অ্যাক্টিভিটি দেখি। সো আই এম ভেরি গ্ল্যাড, আই এম ভেরি হ্যাপি আজকে এই লাইভটাতে এসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমরা পুরো রাইটার্স ক্লাবে টোটালি এক্সাইটেড আজকের দিনটার জন্য, আপনি লাইভে আসবেন সেই কারণে। আই এম গ্ল্যাড টু বি হিয়ার। আজকে কথা বলেও অনেক ভালো লাগছে, এন্ড আমি নিজেও অ্যাকচুয়ালি রাইটিং নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আর আমি আগে অনেক বেশি লেখালেখি করতাম, এখন বই লেখার মাধ্যমে আরেকটু লেখালেখির ফিল্ডটাতে ফেরত আসার চেষ্টা করছি। সো আই এম জাস্ট রিয়েলি গ্ল্যাড। আপুর বই অনলাইন বেস্টসেলার। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আপু আমরা ব্লেসড যে বই স্পোকেন ইংলিশের বইটা বের হয়েছে আপনার। আমি নিজে অ্যাকচুয়ালি অনেক ব্লেসড ফিল করি, কারণ বাংলাদেশের মেজর প্রবলেম আসলে আপু স্পোকেন ইংলিশ নিয়ে। তো আপনার এই বইটা আমাদের অনেক হেল্প হবে। আর যে ভিডিওগুলো দিচ্ছিলেন ওটার কারণে মূলত অনেক হেল্প হয়েছিল আমাদের, মানে যেটা স্পোকেন ইংলিশে মূল সমস্যা, আমাদের কথা বলতে অনেকে আটকিয়ে যায়, সেটা ভিডিও দেখার পর অনেকটা কনফিডেন্স আসলো। তার উপর আপনার যখন বইটা আসলো তো কনফিডেন্স লেভেলটা আরো বাড়লো আমাদের।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনি বইটা বের করার জন্য। আমাদের অনেক প্রবলেম সলভ হবে। আপু আমি যদি একটু ফিডব্যাক দিতে চাই, মানে বইটাতে আমি চাচ্ছি না আপনি যদি নেক্সট পার্টটা বের করেন, তাহলে এটার সাথে একটু সিডি অ্যাড করে দিলে ভালো হয়, যাতে লেসন গুলো শুনতেও পারে। ডেফিনেটলি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি খুবই ভালো একটা সাজেশন দিছিস তুই, কারণ আমরা আমাদের নেক্সট যে সিরিজ গুলো আছে সবগুলাতে অডিও ইনক্লুড করার প্ল্যান করেছি। সো আমাদের টেক টিম অ্যাকচুয়ালি এটার উপর অ্যাক্টিভলি কাজ করছে যে কিভাবে আমরা বইটাকে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ বানাতে পারি। ডিফারেন্ট সেকশনে হয়তো বা প্রোনাউন্সিয়েশনের অডিও অ্যাড করে দেওয়া, বা একটা পুরো সেন্টেন্সকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারবো সেটার অডিওটা অ্যাড করে দেওয়া। আমাদের নেক্সট ভার্জনে কিন্তু এটা করার অ্যাকচুয়ালি প্ল্যান আছে। ইটস আ ভেরি গুড আইডিয়া। আপু প্রথমে যেমন আপনি বইয়ের শুরুতে একটা টেস্ট দিয়েছিলেন যে আমাদের ইংলিশ লেভেলটা কিরকম, সেরকম ভাবে যদি শেষের দিকে একটা টেস্ট দিতেন, বইটি পড়ার পর আমাদের যারা পড়ছি যাদের প্রবলেম আছে তাদের কতটুকু প্রবলেম সলভ হলো, এটা দিলে কিন্তু অ্যাকচুয়ালি অনেক হেল্প হতো। ফ্যান্টাস্টিক আইডিয়া, ফ্যান্টাস্টিক। আর এটা অ্যাকচুয়ালি এখনই করা পসিবল। মানে এটার জন্য আমাদের জাস্ট একটা মানে নেক্সট আপডেট, আমরা বই যেমন রেগুলারলি আপডেট করছি, সো এটা কিন্তু নেক্সট আপডেটে ইনক্লুড করা পসিবল। ইটস আ ব্রিলিয়ান্ট আইডিয়া, এটা আমরা করে ফেলতে পারবো। আচ্ছা আপু, আপনি তো 10 মিনিট স্কুলের এইচআরএম এ আছেন হেড হিসেবে, তো আপু আমি হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, আমি যদি এইচআরএম এ ক্যারিয়ার করতে চাই তাহলে আমার জন্য কি সাজেশন থাকবে আপনার? আমার মনে হয় যে এখানে ফার্স্টে আগেন যেটা অন্য সবাইকে আমি ফিল্ড চেঞ্জ করার ব্যাপারে অ্যাডভাইস দিয়ে থাকবো, ফার্স্টে আই থিঙ্ক টক টু সামবডি যে এই ফিল্ডে আছে, যেই ফিল্ডে আপনি মানে যেই ফিল্ডে তুই সুইচ করতে চাস, মনে কর যে এখন তুই ম্যানেজমেন্টে আসিস, সো ইউ ওয়ান্ট টু সুইচ টু এইচআর, টক টু সামবডি যে এইচআর এ আছে, ফিগার আউট যে এইচআর এ কি কি হয়, বা ওই ফিল্ডটাতে যাতে কথা বলেই তুমি ফিগার আউট করতে পারিস যে আচ্ছা সো আমার জন্য কি অ্যাকচুয়ালি ওই ফিল্ডটা ভালো হবে নাকি আমি মানে যদি একটু সবার সাথে কথা বলে নে যারা এই ফিল্ডে আছে, ওরা কিন্তু এই ফিল্ড সম্পর্কে তোমাকে অনেক আইডিয়া দিতে পারবে যে এখানে আসলে এটা এটা এক্সপেক্ট করা উচিত, বা এইসব জিনিস তোর ভালো লাগলে তুই এই ফিল্ডে আসতে পারিস। সো এগুলো একটু কথা বল যারা যারা ফিল্ডে আছে ওদের সঙ্গে, অ্যান্ড দেন ডিসাইড যে এই শিফটটা কি তোর অ্যাকচুয়ালি মানে তোর ইন্টারেস্টের সাথে যায় নাকি, মানে যেই জিনিসগুলো নিয়ে তুই প্যাশনেট বা যে জিনিসগুলো তোর করতে ভালো লাগে ওগুলোর সাথে যায় নাকি, এন্ড দেন মেক দ্য ডিসিশন দ্যাট ওয়ার্কস ফর ইউ। মানে ইউনিভার্সিটি লাইফে শুরুতে অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্ট ছিল মানে ইংলিশ এবং মার্কেটিং, এরপর আস্তে 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 মানে এইচআরএম এর প্রতি কেন যেন একটা মানে ইন্টারেস্ট জাগলো। তারপরে আমি চাচ্ছিলাম কেউ একজন সাজেশন দিক, যেহেতু আপনি 10 মিনিট স্কুলের এইচআরএম এর হেড হিসেবে আছেন, তো আপনার থেকে বেশি এক্সপেকটেশন আমার। সো এখানে একটা জিনিস ট্রাই করতে পারিস, সেটা হলো যে এইচআর এর যদি কোনো কোর্সেস অ্যাভেলেবল থাকে তোর ইউনিভার্সিটিতে, তাহলে কোর্সগুলো নিয়ে দেখ। আর অনলাইনে কিন্তু প্রচুর এইচআর টুলস, এইচআর অ্যানালিটিক্স এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যে যেগুলো দেখে তুই শিখতে পারবি যে অ্যাকচুয়ালি একটা কোম্পানিতে যখন তুই এইচআর টিমে কাজ করবি, লিখে বের করতেন, লিখে দিয়ে পোস্ট করতেন, তাহলে কিন্তু অনেকেরই উপকার হতো, অনেকেরই কিন্তু ইন্টারেস্ট থাকে এইচআরএম এর জন্য। আপনি যদি একটু পোস্ট আকারে লিখে দেন তাহলে একটু সুবিধা হবে আপনার টাইম থেকে যদি পোস্ট দেন। ডেফিনেটলি। ওকে, আমরা তাহলে নীলাপুর কাছে যাই একটু। আরেকজন আপু আপনার ফ্যান চলে আসছে, নীলাপু আপু। হ্যালো, ওর ভিডিও বন্ধ কেন? হ্যালো আপু আছেন? হ্যাঁ, ওর ভিডিও অফ কেন? নীলা তোমার ভিডিও অন করো। আমার নেটের সমস্যা। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, ওকে দেন দিগ্বিজয় দেব, থ্যাঙ্কস ফর জয়নিং। আপু কিছু বলতে চাচ্ছেন? নীলাপু চলে গেছে মনে হয়, নেটে প্রবলেম। আচ্ছা আপু, তোমার এইচএসসি আর এইচএসসি কোথা থেকে দিয়েছো? আমি এইচএসসি আর এসএসসি অ্যাকচুয়ালি দেইনি। আমি স্কুলে থাকতে ও লেভেলস আর এ লেভেলস পড়েছিলাম চিটাগংয়ে। আমার পুরা স্কুল লাইফ, কলেজ লাইফ পুরাটাই চিটাগংয়ে কাটছে। এরপরে আমি অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকায় মুভ করেছি। আপু হোম টাউন কি চিটাগং? হ্যাঁ, আমি ইনফ্যাক্ট এখন চিটাগংয়েই আছি। আমি 3 থেকে 4 দিন আগে চিটাগং চলে এসেছি, এন্ড এখানেই থাকবো আই গেস ঈদ পর্যন্ত। ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে কিছু বলতেন যদি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির কোন টিপস বা। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির টিপস তো মানে কমতি নাই টিপসের, বাট আই থিঙ্ক যদি একদম ওভারঅল একটা আইডিয়া দিতে চাই তাহলে হলো যে আচ্ছা আপু আপনি একটা ইউনিট ভাগ করে দেন, এই ইউনিটের জন্য একরকম বলেন আর ওভারঅল ডি ইউনিটের জন্য আরেকটা, মানে দুইটা আলাদা করে বলে দেন।
আচ্ছা, সো আমি এ ইউনিট এবং ডি ইউনিট দুইটার জন্যই পরীক্ষা দিয়েছিলাম। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, তাহলে ডি ইউনিটের জন্য আমি কিছুটা লাস্ট মিনিটে এসেই পড়েছি, কিন্তু লাস্ট মিনিটে যেগুলো পড়েছি সেগুলো খুব স্ট্র্যাটেজিক ছিল, যেমন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখা, বা সেই যেমন আমি ডি ইউনিটের জন্য আজকের বিশ্ব নামের একটা বই কিনেছিলাম, ওই বইটা থেকে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোয়েশ্চেন এসেছে সেটা কম্পেয়ার করে ওই বইয়ে ওই জিনিসগুলো ভালো করে পড়া। সো এরকম নীল খেতেও কিন্তু অনেক রিসোর্সেস পাওয়া যায়, যে রিসোর্স গুলো পড়ে আমরা মোটামুটি একটা ডিসেন্ট স্কোর কিন্তু পসিবল। আর সেই রিসোর্স গুলো বাদেও আই থিঙ্ক আমার এক্সামের সময়ও কিছু স্ট্র্যাটেজি ছিল, যে স্ট্র্যাটেজি গুলো আমি ইউজ করেছি। যে ফর ইনস্টেন্স আমি খুব বেশি যদি একদম কিছুই যদি না জানি, তাহলে আমি ওই জিনিসগুলো দাগাই নাই, আমি গেস ওয়ার্কটা একটু কম করেছিলাম, আনলেস আই হ্যাড লাইক মানে একটু গ্রেট অ্যামাউন্ট অফ সার্টেনটি যে আছে, যাচ্ছে এটা মনে হয় মোটামুটি শিওর যে কারেক্ট হবে, এরকম 2-3টা গেস ওয়ার্ক করেছিলাম। সো এক্সাম স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কতটুকু গেস ওয়ার্ক করব বা কতটুকু একদম সার্টেনটি নিয়ে অ্যান্সার করব। সো আমার মনে হয় যে গেস ওয়ার্ক করাটা যদি শিওর না হয় তাহলে অ্যাভয়েড করা দরকার। সো সেই ধরনের স্ট্র্যাটেজি। তারপরে আরো আমি এক্সামের আগে যে মক গুলো দিতাম নিজে নিজে, সেই মক গুলো চেষ্টা করতাম যে একদম যাতে এক্সাম কন্ডিশনের মধ্যে মক গুলো দেই, সো সেভাবে প্র্যাকটিস করতাম। আর এই ইউনিটের জন্য আমার অ্যাকচুয়ালি প্রিপারেশনটা মোটামুটি সিমিলারই ছিল, জাস্ট রিসোর্সেস গুলো আলাদা ছিল, বাট আমি ওই এক্সামের টাইমে কি কি স্ট্র্যাটেজি ইউজ করব সেগুলো আগে থেকে সেট ছিল, এন্ড ওই স্ট্র্যাটেজি গুলো ইউজ করে আমি মক টেস্টও দিতাম অনেক। এন্ড যেই সাবজেক্ট গুলোতে আমি হয়তো বা খুব একটা মানে স্ট্রং না, বা আমার উইক পয়েন্ট যেগুলোতে আছে সেগুলো একটু বেশি করে প্র্যাকটিস করা। সো ইয়া, মানে আই থিঙ্ক রিসোর্সেস তো প্রচুর আছে, সেগুলো জাস্ট ইউজ করে টাইমটাকে বেস্ট ইউটিলাইজ করা আর কি। আচ্ছা আপু, দুইটা ইউনিটের মধ্যে পরে ডি তে সুইচ করলেন কিভাবে, বা পরে তখন ডি নেওয়ার ইচ্ছা হলো কিভাবে, মানে দুইটাতেই আপনি প্রিপারেশন নেওয়ার পরে? আমার অ্যাকচুয়ালি সায়েন্সের প্রতি আমি স্কুলে থাকতে এবং কলেজ পর্যন্ত পুরোপুরি সায়েন্সে পড়েছি। সো ইটস আ ভেরি ফানি স্টোরি। আমি সায়েন্সে পড়া সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছিল যে ইউনিভার্সিটিতে উঠে আমার সায়েন্সে পড়ার ইন্টারেস্টটা একটু কমই ছিল, কারণ আমি দেখা যাচ্ছিল এ লেভেলসে থাকতেই, মানে ক্লাস 11-12 থাকতে আমি ফিজিক্স কেমিস্ট্রি আমার একদমই পছন্দ ছিল না, এন্ড অঙ্ক তো আমি তখনও জমের মতো ভয় পাইতাম, আর এখনো আমি জাস্ট আই এম টেরিফাইড। এখন যদি আমাকে কেউ বলে অঙ্ক করতে হবে কিছু একটা, তো আমি জাস্ট উল্টা দিকে হাঁটা দিব, পারলে দৌড় মারবো। সো দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে উঠার আগেই আমার ওই মাইন্ডসেটটা ছিল যে আমি অঙ্ক রিলেটেড বা ফিজিক্স কেমিস্ট্রি যে জিনিসগুলো আমি এনজয় করি না, সেই সাবজেক্ট গুলো হয়তো বা আমি পড়বো না। বাট আমি এই ইউনিটে তাও পরীক্ষা দিয়েছিলাম, কারণ মানে আমার মধ্যে এটা ছিল যে আমি যেহেতু এতদিন সায়েন্স পড়েছি, এক্সাম দিয়ে দেখি, মানে লেটস সি হোয়াট হ্যাপেন্স, কি হবে দেখা যাক, ওইরকম একটা সিচুয়েশন ছিল। বাট যখন আমি দেখেছি যে ডি ইউনিটে ইংলিশ পেয়েছি, অ্যান্ড ইংলিশ ইজ সামথিং আমি স্কুলে থাকতেও অনেক এনজয় করতাম, অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট ইজ আ রিয়েলি গুড ডিপার্টমেন্ট টু বি ইন। সো আমার জাস্ট সবসময় মনে হতো যে এখানে যখন চান্স পেয়েছি, আমার যেহেতু এটা নিয়ে প্যাশনও কাজ করছিল, তো তখন সুইচ করাটা অ্যাকচুয়ালি খুব ইজি হয়ে গেছিল আর কি, যে সায়েন্স তো এমনিই ভালো লাগে না, সো আই মাইট অ্যাজ ওয়েল গো ফর ইংলিশ। আচ্ছা কমেন্ট থেকে একটা কোশ্চেন করি। একটা কোশ্চেন আসছে যে আপুর শৈশবের মজাদার কোন স্মৃতি বলতে বলা হচ্ছে। আমি স্কুলে থাকতে অনেক দুষ্ট ছিলাম। সো দেখা যেত যে এটা এখন কেউ বললে কেউ বিশ্বাস করে না, কারণ আমি এখন এত ডিফারেন্ট হয়ে গেছি যে কেউ বললে বিশ্বাস করে না, বাট আমি স্কুলে থাকতে অসম্ভব দুষ্ট ছিলাম। আমার স্কুলে যতগুলো ফ্রেন্ড আছে সবাই এটা বলতে পারবে। সো দেখা যাইতো যে সবসময় অনেক সময় আমি এরকম করতাম যে মানে ক্লাস চলতেছে এই অবস্থায় হয়তো বা দেখা যেত যে কোনো একটা উল্টা ভাবে ক্লাসের মানে দেখা যেত লাইটের সুইচ অফ করে দিতাম, এন্ড দেন প্রিটেন্ড করতাম যে আমি জানি না লাইটের সুইচ কিভাবে অফ হয়ে গেছে, তারপর অন্য কোনো স্টুডেন্টের উপর দোষ দিয়ে দিতাম, এন্ড তারপর অনেক ক্লাস ফাঁকি দিতাম, প্রচুর ক্লাস ফাঁকি দিতাম। এন্ড আমার ইনফ্যাক্ট স্কুলে থাকতে আমার একটা ফ্রেন্ড ছিল, যেই ফ্রেন্ড আর আমি মিলে নিয়মিত ক্লাসে টিচারদেরকে ডিস্টার্ব করতাম, এন্ড ওনারা আমাদের ক্লাস থেকে অনেক কেসেস হয়েছিল যে আমাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছে। ছোট থাকতে আমি অনেক দুষ্ট ছিলাম। সো মেমোরি গুলো আসলে ইনফ্যাক্ট স্কুল শেষ হয়ে যাওয়ার পর না এই ফানি মেমোরি গুলাই বেশি মনে থাকে। সো আমার যেমন এখন বেশি মনে আছে হলো যে এমন একবার হয়েছিল যে ক্লাসে আমি অনেক কথা বলছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে, আর পরে টিচার আমাকে আর আমার ওই ফ্রেন্ডকে ক্লাস থেকে বের করে দিছে। সো মানে এই ধরনের মেমোরি গুলাই এখন বেশি মনে পড়ে আর কি। কিন্তু আসলে দেখে বোঝা যাচ্ছে না আপনাকে। হ্যাঁ, মানে এখন আমি অনেক ডিফারেন্ট হয়ে গেছি। এখন মানে যে কোনো কাউকে আমি স্টোরি বলি, এটা কেউ বিশ্বাস করে না যে আপু তুমি স্কুলে থাকতে দুষ্ট ছিলাম, লাইক হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আপুর নেটে আপু, হ্যাঁ, নীলাপু চলে আসছে। নীলাপু যদি কিছু বলতাম, আমি জানি না আপুকে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, তুমি বলো। হ্যাঁ আপু, কি অবস্থা? মুজিন আপু শুনতে পাচ্ছেন? আমি মুজিন আপু নীলার শুনতে কথা পাচ্ছেন? শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। নীলাপু আমার আরেকটু তাহলে জোরে বলেন। আমার আজকে নেটে সিরিয়াস লেভেলের সমস্যা। এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে, এখন এখন শুনতে পাচ্ছি আপু। আচ্ছা আপু, আপনি কিন্তু আমার ক্রাশ। আরে আই এম অনার্ড, আই এম অনার্ড। আপনাকে আমি 10 মিনিট স্কুলে ফার্স্ট দেখেছিলাম 2 বছর আগে 9 লাখ ক্যাম্পেইনের সময়। তো তখন আপনার হেয়ার কাট মেবি ব্যাংক ছিল। তো আমি জাস্ট তাকাইছিলাম আপনার দিকে। আমার হেয়ার কাট ব্যাংকস ছিল কিন্তু প্রচুর আগে, এটা আমি ক্লারিফাই করে দিতে চাই। এটা প্রবলি আমি মনে হয় ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকতে আমার একটা খুব ইমো ফেজ গেছে, ওই ফেজে আমি এরকম মানে সাইড দিয়ে চুল ছিল, বাট ইয়া আপুর কভার পিকে লং যেটা। টাইম আগো তাইলে। আমি দূর থেকে তাকাইছিলাম জাস্ট। আহা আরে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আর আপু, আপনার বইটা হচ্ছে আমি কালেক্ট করলাম, মানে এখনো পড়িনি, বাট উল্টে পাল্টে দেখলাম, মানে ইলাস্ট্রেশন গুলো অনেক জোস আছে, মানে ইনফোগ্রাফিক স্টাইলে করেছেন, তো মানে খুব ইজিলি মানুষ পড়তে পারবে এবং মনে রাখতে পারবে। খুব সুন্দর হয়েছে কাজ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের খুবই অসাধারণ একটা ডিজাইন টিম আছে, এন্ড ওই পুরো ডিজাইন টিম দিনরাত জাস্ট এই বইটাকে কিভাবে সুন্দর বানানো যায় ওটার উপর কাজ করছে। সো আই এম জাস্ট রিয়েলি গ্রেটফুল যে তোর ভালো লাগছে। আই হোপ ফিউচারে যে বইগুলো হবে সেগুলোকেও আমরা এভাবে ভিজুয়ালি দেখাতে পারবো, কারণ মানুষজন আসলে ভিজুয়াল ইনফরমেশনটাই বেটার মনে রাখতে পারে। সো আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে যাতে আমরা এমন ভাবে ইনফরমেশন গুলো পড়াতে পারি বা শিখাতে পারি সবাইকে, যে সবাই যাতে ওই পিকচারটা দেখেই যাতে ওদের মনে থাকে আর কি। হ্যাঁ, আর হচ্ছে যে আপু, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। লাইক আপনার লাইফের সাথে স্টুপিড একটা ঘটনার কথা শুনতে চাই, লাইক স্টুপিডেস্ট ডিসিশন। স্টুপিডেস্ট ডিসিশন কি হতে পারে? ইন লাইফে জয়েন। আচ্ছা, এখন যদি আমি স্টুপিড ডিসিশন তো ঠিক মনে পড়ছে না, বাট আই থিঙ্ক আমি যদি এখন একটু আগের ঘটনাগুলো চিন্তা করি তাহলে দেখা যাবে যে স্কুলে থাকতে, যে একটু আগে বললাম না যে আমি স্কুলে থাকতে অনেক দুষ্ট ছিলাম, সেরকম দুই একটা ঘটনা যদি কমও করতাম তাইলে মনে হয় এত খারাপ হইতো না। এখন মনে হয় যে আচ্ছা এই কাজগুলো না করলেও তো, টিচারদেরকে এত ডিস্টার্ব না করলেও তো হইতো। সো আই গেস ওইটা আমি বলতে পারি যে একটু স্টুপিড ছিলাম সেই ক্ষেত্রে। সো এগুলো না করলেও হতো। আচ্ছা হ্যাঁ, তারপরে কি জিজ্ঞেস করবো, আমি কথা ভুলে গেছি অ্যাকচুয়ালি আপুকে দেখে। কিন্তু আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি না, তো ফের হলো না ব্যাপারটা। আমার নেটে খুবই সমস্যা, আর দুঃখের বিষয় হলো আমার চুলে এখন তেল, এখন কামলা লাগছে, সেজন্য আসতে পারতেছি না। আচ্ছা, নো ওয়ারিজ। আচ্ছা, আমি তাহলে চলে যাই। আচ্ছা, আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। সো মাচ ফর কামিং নীলা। আচ্ছা, লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে আসি। প্রিমা কিছু বলে শেষ করুন। হ্যাঁ, এত কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপু, থ্যাংক ইউ সো মাচ। পরপর 2টা লাইভ করলা তুমি, তোমার অনেক কষ্ট হলো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। একদমই আর কষ্ট তোমার হয় বইটার নাই। লিংক যারা যারা থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমার তোদের সাথে কথা বলে, তোদের সাথে আড্ডা দিয়ে আজকে অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ রাইটার্স ক্লাবে আমরা এরকম আরো অনেকগুলা লাইভ করব, সিরিয়াসলি। ইনশাআল্লাহ। আপু রাইটার্স ক্লাবের জন্য বা আপনার পুরো অডিয়েন্সের Thank জন্য you so আপনি much. একটু এন্ডিং কিছু টিপস বা এন্ডিংটা আপনি করে দেন, কিছু একটা বলেন। রাইটার্স ক্লাব অনেক ভালো কাজ করছে, তবে আমি নিয়মিত কয়েকটা পোস্ট দেখেছি যে যারা মানে আজকে একটা পোস্ট দেখলাম, যেমন কে যেন একটা পোস্ট করেছে যে ইংলিশের অনেকগুলো ডিফারেন্ট ইনফোগ্রাফিক রিলেটেড, মানে কিভাবে থ্যাংক ইউ বলা যায়, কিভাবে ডিফারেন্ট জিনিস ইংলিশে অনেকগুলো ওয়েতে বলা যায়, এটা দেখলাম। সো আই উড রিয়েলি সাজেস্ট যে এই জিনিসগুলো কন্টিনিউ ডুইং দ্যাট, বিকজ গ্রুপটাতে অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ হচ্ছে সবার জন্য ইংলিশ শেখা বা সবার রাইটিং এর প্রতি যে প্যাশনটা আছে সেটাকে কিভাবে একটা জায়গায় ইউটিলাইজ করা যায়। সো এই কাজগুলোকে ডেফিনেটলি কন্টিনিউ করতে থাক, এন্ড
দ্য ওয়াইডার অডিয়েন্স আই থিঙ্ক আমি এটা বলতে চাই যে এখন আমাদের হাতে সময় আছে, সময়টাকে ভালো মতো ইউজ করি, আর একটু স্কিল ডেভেলপ করি, সবাই মিলে ইংলিশটা বলা শিখি, আর একটু ইমপ্রুভ করা শিখি। সো লেটস কিপ অন ইমপ্রুভিং আওয়ারসেলভস।